1991 সাল। স্বৈরাচার পতনের পর বাংলাদেশ তখন এক চরম অনিশ্চয়তার মুখে। রাষ্ট্রীয় কোষাগার শূন্য, রিজার্ভ তলানিতে, বিশ্বব্যাংক আর IMF-এর চোখ রাঙানি। কাস্টম শুল্ক 75% বাড়াতে হবে, নয়তো মিলবে না কোনো বাজেট সহায়তা। চারদিকে রাজনৈতিক চাপ আর আমলাতান্ত্রিক বেড়াজালের মাঝে এক ব্যক্তি একা দাঁড়িয়ে। তিনি জানতেন এই সিদ্ধান্ত ভুল হলে ধসে পড়বে একটি সদ্য স্বাধীন হওয়া গণতন্ত্রের অর্থনীতি। তিনি কি পিছু হটেছিলেন? না। 2009 সালের 5 সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা 5-6 ফুট গভীর পানির খাদে পড়ে আছে একটি বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতর থাকা 6 জনের মধ্যে 5 জনই বেঁচে গেলেন, কিন্তু চিরতরে চোখ বুজলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী অর্থমন্ত্রী। দুর্ঘটনা নাকি অন্য কিছু? যিনি দেশের অর্থনীতিকে খাত থেকে টেনে তুলেছিলেন, তার জীবনা বসানো হলো এক অন্ধকার খাদে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। 6 অক্টোবর 1932 মৌলভীবাজারে জন্ম নেওয়া এক সাধারণ তরুণ, কিন্তু মেধাজার অসাধারণ। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি শেষ করেই পাড়ি জমালেন সুদূর লন্ডনে। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস থেকে অর্জন করলেন চার্টার্ড অ্যাকাউন্ট CA ডিগ্রি। 1962 সালে যুক্তরাষ্ট্রে আর্থিক ও মুদ্রানীতির উপর নিলেন উচ্চতর প্রশিক্ষণ। তিনি কেবল একজন হিসাবরক্ষক ছিলেন না, তিনি ছিলেন সংখ্যার অন্তরালে লুকিয়ে থাকা রাজনীতির ভবিষ্যৎ দ্রষ্টা। পেশাজীবী হিসেবে 1962 সালেই শুরু কর্মজীবন। তার হাত ধরে প্রতিষ্ঠিত হল কিংবদন্তিতুল্য অডিট ফার্ম রেহমান অ্যান্ড হক, যা তৎকালীন চার্টার্ড অ্যাকাউন্ট শিক্ষার্থীদের জন্য এক রুদ্ধশ্বাস যুদ্ধক্ষেত্র ও আদর্শ বিদ্যাপীঠ। 1969 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় বেতন কমিশনে বেসরকারি খাত থেকে একমাত্র সদস্য হিসেবে মনোনীত হন এই তরুণ তুর্কি। 1973 ও 75 সালেও স্বাধীন বাংলাদেশের বেতন কমিশনে তার ডাক পড়ে। কিন্তু নিয়তি তাকে কেবল কর্পোরেট টেবিলের ফাইলে আটকে রাখতে চায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে, যার ছাত্র রাজনীতির হাতে খড়ি, যার রক্তে মিশেছিল বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা, যার জন্য 1 মাস কারাবরণও করতে হয়েছিল, তার জাতীয় রাজনীতিতে প্রবেশ ছিল কেবলমাত্র সময়ের ব্যাপার। 1976 সাল, এক চরম অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট। মেজর জেনারেল জিয়াউর রহমান তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তিনি খুঁজছিলেন এমন এক দূরদর্শী মানুষকে যিনি ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে পারবেন। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য উপদেষ্টা হিসেবে আবির্ভাব ঘটল সাইফুর রহমানের। 1977 সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এবং পরবর্তীতে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP গঠনে পর্দার আড়ালে মাস্টারমাইন্ডদের একজন ছিলেন তিনি। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 14 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে এলেন সাইফুর রহমান। বাণিজ্যমন্ত্রী হিসেবে শুরু করলেন মুক্তবাজার অর্থনীতির প্রথম পরীক্ষা নিরীক্ষা। 1981 সাল, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, ক্ষমতার হাতবদল। প্রেসিডেন্ট আব্দুস সাত্তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হলেন সাইফুর, কিন্তু সুদিন বেশি দিন টিকল না। 24 মার্চ 1982 বুটের আওয়াজে কেঁপে উঠল ঢাকার রাজপথ। এরশাদ ক্ষমতা দখল করলেন। আর ঠিক সেই রাতেই বিএনপির শীর্ষ নেতাদের সাথে গ্রেপ্তার করা হল সাইফুর রহমানকে। স্বৈরাচারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হলেন মুক্তবাজারের স্বপ্নদ্রষ্টা। কিন্তু থমকে যাওয়া এই অর্থনীতি কি তাকে ছাড়া চলতে পারবে? 1991 সাল, স্বৈরাচার বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক কঙ্কালসার অর্থনীতি। রিজার্ভ শূন্য, ট্রেজারি খালি। টেকনোক্র্যাট অর্থমন্ত্রী হিসেবে আবারও মস্তদে সাইফুর রহমান। কিন্তু এর চেয়েও বড় থ্রিলের অপেক্ষা করছিল 1991 সালের জুলাই মাসে। সাইফুর রহমান সংসদে নিয়ে এলেন এক যুগান্তকারী ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ আইন, মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন। সংসদের ভেতর তখন তুমুল উত্তেজনা। শুধু বিরোধী দল নয়, খোদ সরকারি দলের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই আইনের বিরুদ্ধে ক্ষেপে উঠলেন। ব্যবসায়ীরা ধর্মঘটের হুমকি দিচ্ছেন, চারদিকে পলিটিক্যাল সুইসাইডের ভয়। কিন্তু সাইফুর রহমান ছিলেন অদম্য। তিনি একাই সংসদে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন, দেশকে যদি দাতাদের সাহায্য নির্ভরতা থেকে বের করতে হয়,
তবে নিজস্ব রাজস্ব বাড়াতেই হবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের ভাষায়, সাইফুর রহমান তখন এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে এই ভ্যাট আইন পাশ করতে না পারলে তিনি পদত্যাগ করার ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন। শেষ পর্যন্ত জুয়াটিতে তিনি জিতেছিলেন। আজ বাংলাদেশের রাজস্ব আয়ের ফুসফুস হল এই ভ্যাট। সাইফুর রহমানের খ্যাতি তখন শুধু ঢাকার মতিঝিলে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল ওয়াশিংটন থেকে ম্যানিলা পর্যন্ত। 1994 সালে তিনি বিশ্বব্যাংক এবং IMF-এর সুবর্ণ জয়ন্তী সম্মেলনের গভর্নর নির্বাচিত হন। এর আগেও পরে বিশ্বব্যাংক, ADB এবং IFD-তে বাংলাদেশের গভর্নর হিসেবে দেশের পক্ষে লড়েছেন তিনি। 1994-95 মেয়াদে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক ADB-এর ভাইস চেয়ারম্যান। বিশ্বমঞ্চে তখন বাংলাদেশের অর্থনীতির পরিচয় মানেই ছিল সাইফুর রহমান। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন। সিলেট 1 ও মৌলভীবাজার 3 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হলেন তিনি। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ, অর্থনীতিকে বিশ্বায়নের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত করা। 2003 সাল, এক ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মার্কিন ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হবে, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। আমদারা ভয় পাচ্ছিলেন টাকার মান যদি এক রাতে ধসে পড়ে, দেশ যদি দেউলিয়া হয়ে যায়। ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সাথে গভীর রাত পর্যন্ত চলল গোপন বৈঠক। সাইফুর রহমান নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাজি ধরলেন। যেদিন ঘোষণাটি এলো সেদিন দেশের বাজার কোনো রকম ঝুঁকিতে পড়েনি, বরং তৈরি পোশাক খাতে ব্যাক টু ব্যাক LC এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধার মাধ্যমে বেসরকারি খাতের বিকাশে যে নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছিলেন, তা দেশকে নিয়ে গেল এক উচ্চ মধ্যবিত্ত অর্থনীতির সোপানে। তিনি ব্যাংক খাতের বড় ধরনের সংস্কার করলেন, যা বেসরকারি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানের করে তুলেছিল। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 12 বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী একমাত্র অর্থমন্ত্রী সাইফুর রহমান। 2005 সালে ভাষা আন্দোলনে অবদানের জন্য পেলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক। কিন্তু রাজনীতিতে চিরদিন কেউ চ্যাম্পিয়ন থাকে না। 2006 সালের পর দেশের রাজনীতির পট পরিবর্তন হয়। -2 ফর্মুলা, 111-এর ঝড়, সব মিলিয়ে সাইফুর রহমান রাজনীতি থেকে কিছুটা গুটিয়ে নেন নিজেকে। 2009 সালের 5 সেপ্টেম্বর, বয়স তখন 77 বছর, নিজের প্রিয় জন্মভূমি মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু নিয়তি ওত পেতেছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে। হঠাৎ নিয়ন্ত্রণ হারালো গাড়িটি, ছিটকে পড়ে গেলেন রাস্তার পাশে গভীর খাদে। 5-6 ফুট নোংরা পানিতে নিমজ্জিত হল গাড়িটি। গাড়ির ভেতরে চালক সহ ছিলেন মোট 6 জন। অলৌকিকভাবে বাকি 5 জন অক্ষত অবস্থায় বা সামান্য চোট পেয়ে বেরিয়ে এলেন। কিন্তু গাড়ির ভেতরেই স্পন্দিত হওয়া বন্ধ হয়ে গেল বাংলাদেশের অর্থনীতির স্পন্দন। কেবল সাইফুর রহমানই মারা গেলেন। এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে অনেক গুঞ্জন, অনেক দীর্ঘশ্বাস তৈরি হয়েছিল, কিন্তু উত্তর মেলেনি আজও। 2026 সাল, মৃত্যুর বহু বছর পরও সাইফুর রহমান আজও প্রাসঙ্গিক। দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনায় তাকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও স্বীকার করেছেন তার সেই অবদানের কথা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ তার বক্তব্যে বললেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সময় 3 জন অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। সাইফুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও বাংলাদেশ ব্যাংকের বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি। তিনি ছিলেন প্রকৃত বাংলাদেশ দরদি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে, তবে সাইফুর রহমানের অর্থনীতির মজবুত ভিত্তি গড়ে দিয়ে যাওয়ার কারণেই দেশ অন্ধকারে নিপতিত হয়নি। তিনি ছিলেন মুক্তবাজার অর্থনীতির চ্যাম্পিয়ন। কখনো ব্যবসায়ীদের বিরাগভাজন হয়েছেন, কখনো নিজ দলের নেতাদের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছেন, কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আপোষ করেননি। ব্যাংক খাতের যে সংস্কার তিনি করেছিলেন, পরবর্তী সরকারগুলো তা উল্টো পথে হাঁটিয়ে আজ ব্যাংক খাতকে ধ্বংসের মুখে ফেলেছে। কিন্তু যে অর্থনৈতিক স্বাধীনতার বীজ তিনি বুনে গিয়েছিলেন, তা আজও টিকে আছে। তিনি সাইফুর রহমান, বাংলাদেশের অর্থনীতির প্রথম ও প্রধান সংস্কারক। ইতিহাসের পাতায় তার নাম কোনোদিন মুছে যাবে না।
সংখ্যার খেলায় জেতা এই জাদুকর চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রতিটি বাজেটে, প্রতিটি অর্থনৈতিক সংস্কারের স্পন্দনে।